ফোটে উঠে এসেছে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের কথা এবং ভাই মাফ আপনার করেন না, কিছু আছে লাঠিয়াল বাহিনী আছে, আমার এই একটু মাফ বিষয়টা করা একটু যায় ভাই। ক্লিয়ার করবেন। কিডনি বেচা এই বয়স্ক মানুষদের উত্তর দিলাম। কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায় বেচছি, রুগী কে নিছে, সেই তদন্তগুলো আনেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এই যে আপনার বিরুদ্ধে যে আপনি যে অসহায় মানুষগুলোর কথা বললেন, যাদেরকে নিয়ে আপনি কাজ করেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে বা অনেকে বলছে যে তাদের মৃতর যখন গোসল দেয় তখন তাদের শরীরে সার্জারির কিছু সিমটম দেখা দেয়। তাহলে কি আপনি কি তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন কিনা? এটা প্রথম কথা হলো, আমি বিক্রি করি না বা এরকম কোনো সুযোগও নাই। আপনাদের যারা ছোট শিশু তারাও বুঝবে, মৃত ব্যক্তি বা বয়স্ক মানুষ 60, 70, 90 বছর ঊর্ধ্বের বয়স্কদের শরীরের অঙ্গ কোথাও বিক্রি করা যায় না বা ওইটা কোনো কাজেও লাগে না। এবং যারা দীর্ঘদিন কয়েক বছর রাস্তায় পড়ে থাকার পরে আমার আশ্রয়ে আসে, তাদের অঙ্গের কোনো টেম্পার থাকে না। তারপরে যদি বলেন আমি বিক্রি করছি, কোথায় করছি, কিভাবে করছি, কার কাছে করছি, কোন মাধ্যমে করছি, সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন, প্রকাশ করেন এবং আপনারা প্রমাণসহ আইনকানুন প্রশাসনের হাতে জমা দেন। আচ্ছা, এই যে আপনি যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল দেওয়া হতো, ওখানের একজন যিনি গোসল দিতেন তিনি বলেছেন যে এই সিমটমগুলো তারা দেখতো। হ্যাঁ আছে, আমার কাছে যত বাবা মা আছে, আসতেছে ছিল, সবার শরীরে কাটা ছেঁড়ার দাগ থাকাই স্বাভাবিক ব্যাপার। কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয়, পচন হয়, তারা বিভিন্ন জায়গায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে তা ওইখানে পচতে শুরু করে, পচে ওখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়। যার প্রুফ স্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি। যারা রিসেন্ট আসছে নতুন, তাদের ছবি আছে এখানে, যদি আপনারা কেউ দেখতে চান। হ্যাঁ, ভায়োলেন্স ধরবে দেখায়। ওনার কিন্তু পেটের কাছেই, ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে। তার মানে কি উনি এখানে আছে, আপনারা চেক করতে পারেন। তার মানে আমি কিডনিগুলি বিক্রি করে ফেলছি। মাথার নাই, এগুলি হাত নাই, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তোলার পরেও তো দাগ থাকবে। এটা তো কসমেটিক্স স্বাভাবিক থাকার কথা। তো এই যে এদের যে সাধারণ যে সার্জারির প্রয়োজন হয়, যে সার্জারিটা প্রয়োজন হয়, এটা আপনি কোন হসপিটালে করেন? কোনো হসপিটালে করি না। আপনার নিজস্ব, আপনার এখানে কি কোনো ওটি রুম আছে? ওটির আপনারা চেক করে দেখবেন। তাহলে এই সার্জারিটা কোথায় করেন? এটা আমরা যে রুগী আছে, যে জায়গায় যে বিছানায় রুগীটা রাখা হয়, সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এবং এগুলি একদিনে বা এক মাসে সুস্থ হয় না, এটা সুস্থ হইতে অনেক সময় লাগে। আস্তে আস্তে ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় এদের। আচ্ছা, তো আপনি এই যে অসহায় অসুস্থ মানুষ বা এই মানুষদেরকে যে মৌলিক চাহিদাগুলো আপনি নিজের থেকে দেন, ছোট আপনার কোথায় থেকে এটা আর্নিং এর উৎস হলো, আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ভালো বড় ধরনের পেজ আছে। আমরা যে রুগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই, সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই এবং বিভিন্নভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন। এবং আমাকে যারা সহযোগিতা করে, আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই। এই ভিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে। কখনো কখনো আছে, যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা, আমাকে 10 টাকা দেন, একটা ইট কিনে দেন, 1 কেজি সিমেন্ট কিনে দেন, এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি। আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি। এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয়, দান দেয়, এভাবে আসে, এভাবেই চলে। তো আপনার সর্বশেষ আপনার সাথে একজন, যেহেতু আপনি রাস্তা থেকে মানুষকে তুলে আনার পরে সেটা আপনার ফেসবুক পেজে পোস্ট করেন, তার গার্ডিয়ান যদি সেটার সন্ধান পায় অবশ্যই আপনার কাছ থেকে সেটা নিতে আসবে। তো রিসেন্টলি একজনে আসলো, সে কুমিল্লা থেকে আসলো, তাকে আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনি কেন তাকে মারধর করলেন? আমার সাথে ওনার সাথে গতকালকে ওনার সাথে আমি কথা বলছি। না, এটা রিসেন্টের ঘটনা না। বোনের সন্ধান পাই আমাদের কাছে আছে এবং ওনাকে বারবার রিকোয়েস্ট করে আসি, কাল আসি, পরশু আসি করে আসে নাই। এবং উনি আসছে তারপরও 1 বছর পরে এসে, যখন আসার পরে উনি হলো ওইখানের মানে কিছু রাজনৈতিক সংগঠনের নেতা এবং উনি খুব হুমকি দুমকি দেখায়, মানে কথাবার্তা বলছে। ওনার অনেক ব্যস্ততা, অনেক বোন বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে ব্যস্ততা থাকতে পারে না, যাকে আপনি 2-3 বছর পরে পাবেন। আপনি আপনার বোনকে যদি 2-3 বছর পান, রাস্তায় থেকে তুলে একটা প্রতিষ্ঠানে রাখার পরে তাকে পরিচর্যা করে সুস্থ করে আপনার কাছে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতেছে, সেটা তো অপরাধ করে নাই। সে সুন্দরভাবে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই রিয়াকশন খারাপ দিচ্ছে, আমরাও রিয়াকশন খারাপ দিচ্ছি ভাই। মানে সেই কারণে আপনি তার মানে গায়ে হাত তুলছেন? গায়ে হাত তুলেন, রাগারাগি হয়েছে। ওখানে অনেক লোকজন ছিল ভাই। বসে কথা, আপনারা যে সিনগুলো দেখছেন এটা বসে কথা বলার, চিল্লাচিল্লি দেখছেন। মানে উনি ওইখানে অবস্থানটা এমন হয়েছে যে উনি 999 ফোন দিতে বাধ্য হয়েছে। উনি 999 ফোন দিছে, পুলিশ তারপরে আসছে, পুলিশ এসে তারপর তো নিয়েই যেতে হয়েছে ওনাকে। জি।
নিয়ে যেতে হয়েছে, পুলিশই বাধ্য করছে যে না এটা এরকম, তুমি যেহেতু 1 বছর ধরে আপনাকে নক করতেছে, বারবার নক করতেছে, 6 মাস 3 মাস পর নক করছি, ভাই আপনার বোনকে বা মাকে নিয়ে যান, আপনি নিতে আসেন না। এখন যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সর্বোপরি সবাই এখন মনে করতেছে যে আপনি অসহায় মানুষের সিম্পিতি নিয়ে অভিনব কায়দায় আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন, যেটা আপনার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিওগুলো বুস্টের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে, আচ্ছা, এটা কতটুকু সত্য? আমার কাছে যে পরিমাণে অর্থ আছে, যে পরিমাণে বাড়ি গাড়ি আছে, সেটা আপনারা সকলে যাচাই করেন। আপনারা সাংবাদিক মানুষ, প্রশাসন আছে, সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে, গাড়ি আছে। এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন। তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আরেকটা কি বলছেন, বুস্ট করে। জি, বাংলাদেশে কোন মাধ্যম আছে এখন বর্তমানে, যে ফেসবুকের যে অবস্থা, কোন মাধ্যম আছে যারা পেজ র্যাঙ্কিংয়ে ওঠার জন্য বা পেজের প্রচারণা বাড়ানোর জন্য বা যে কোনো কোম্পানি, যে কোনো বিজনেস পেজই বুস্ট করে। এখন একটা কথা বলি, আমি যদি বুস্ট করি, অন্যায়টা কোথায় করতেছি? আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচারণা, আমি একটা রেভিনিউ আয় করি। রেভিনিউ আয় করে আমি যদি 4-5টা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করে দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি, আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই, এটা তো অন্যায় করি নাই। আমি বলি আমাদের সব পোস্টই মোটামুটি ভালো চলে, কিন্তু দেখা যায় দানের পোস্ট আসলে, টাকা চাইলে বা দানের পোস্ট আসলে এগুলো রিচ হয় না, রান হয় না। তখন এটা আপনারাও জানবেন যে চাকরি, দান, টাকা পয়সার কথা উঠলে তখন ফেসবুক রান করে না। তো সেই কারণে অনেক সময় বুস্টিংয়ে মনে করেন আমি যদি প্রতিদিন $10 বুস্ট চালাই, তো $10 বুস্ট চালাই 100-120 টাকা খরচ হয়, বা $200 $20 যদি চালাই 200 টাকা খরচ হয়। তো খরচ হয়ে যদি মানুষ জানে আমার পেটে খিদা, আমার কষ্ট, আমার কাছে শত শত বাপ মা আছে, এটা যদি মানুষকে জানায়, মানুষ যদি স্বেচ্ছায়, আমি তো কারো মাথায় বাড়ি দিই নাই, জোর করি নাই, কাউকে চাপ দিয়ে আনি, আমি বলছি ভাই আমার কাছে এই অবস্থা আছে, আপনারা কেউ দান খয়রাত করবেন কিনা, আমি দান এইভাবে আয় করছি, এটা কি আমি অপরাধ করছি? ভাই এই প্রতিষ্ঠান যখন আপনি শুরু করেছেন, কত টাকা থেকে আপনি শুরু করেছেন? এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত এসে আপনি কত টাকার মালিক? প্রতিষ্ঠানের মালিক না, প্রতিষ্ঠানে আছেন, আমার ব্যক্তিগত আছে। ভাই আরেকটু অ্যাড করি, আপনার সমাজসেবা অধিদপ্তরের লাস্ট অডিট কবে হইছে ভাই? অডিট কত বছর হয়েছে? গত বছর হইছে, মানে কি যে 25 সাল পর্যন্ত মেয়াদ আছে। ছিল, এটা যদি একটু খোলাসা করেন। আমাদের তো অডিট রিপোর্ট আছে ভাই, সমাজসেবা জমা দিছি। আমার ব্যক্তিগত সম্পদ আপনারা যাচাই করবেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিছি। আমাদের বর্তমানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সর্বোপরি জমি, বাড়ি, গাড়ি বাড়ি সব নিয়ে, মেডিকেল সরঞ্জাম নিয়ে 7-8 কোটি টাকার সম্পদ আছে, এবং ক্যাশ টাকা আছে 1.5 কোটি টাকা। তাহলে আপনি বলতেছেন যে বর্তমানে আপনার এই যে সিচুয়েশনটা সৃষ্টি হলো, এটা আপনার মান সম্মান, আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য, আপনার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য? সহজ কথা বলি, বর্তমানে জি, যতগুলি বাংলাদেশের যতগুলি সোশ্যাল মিডিয়ার পেজ আছে, র্যাঙ্কিং হিসাব করেন প্রথম আলোর পরে আমি। জি, তো আমাকে নিয়ে ট্রোল করলে তো এটা ভাইরাল হওয়ারই কথা। জমি ক্রয় করছেন, তার পাশে যদি ভাই আমার দানের টাকায় খরাত, আপনাদের সবাইকে অফ ক্যামেরা অন ক্যামেরা একটা প্রশ্ন করি, আপনি দান কইরা মানে খয়রাত তাই না, জমি কিনছেন, সেই জমি আপনি কাউকে দিবেন না, অসহায় মানুষের জন্য কিনছেন। যদি আমার বাপদাদার সম্পত্তি হইতো, আমি পৈতৃক সূত্রে পাইতাম, আমার সুবিধার জন্য, তাদের সুবিধার জন্য আমরা রাস্তা ছাইড়ে দিতাম। খয়রাত কইরা মানুষের কাছে চাইছে আইনা জমি কিনছি, সেই জমির মাঝখান দিয়ে 12 ফিট রাস্তা দিব আমি, সে আমার দেবে? তার সীমানায় রাস্তাই নাই, আমার উপায়তে নিয়ে সে তার জমিতে ঢুকবে, তার পরবর্তীতে জমির মালিক আছে, তাদের জমি দেবে। আমি বলতে চাইছি এটাই, তারাও জমি দেখ, আমিও জমি দিচ্ছি। মানে এই যে সিনকেটটা পরিস্থিতি, যেটা হ্যাঁ জি, আমি পরিস্থিতির শিকার। আমার কথা হলো কি, আপনারা সুষ্ঠু, মানে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব মিথ্যা, সব মিথ্যা। এগুলো কেউ কি কখনো প্রমাণ করলে, জাস্টিফাই করলে এগুলো কোনো প্রুফ পাওয়া যাবে না? আপনাকে একটা কথা বলি, যারা এই নিউজটা করছে, জি, আজকে 4-5 দিন হয়ে গেছে, গত 3 দিন ধরে আমি প্রশাসন, আপনাদের সাংবাদিক ভাইদের সামলানোর জন্য বিভিন্ন মানুষকে সামলাইতেছি, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ফোন দিয়ে গালাগালি করে বলতেছে আমি তোরে দান করছিলাম, দানের টাকা ফেরত দে। কালবেলায় নজর ইত্তেফাকে একটা নিউজ দেখলাম যে আপনি যে একটু আগে আপনার বাবার কথা বলছিলেন যে আমার বাবার সম্পত্তি না, কিন্তু কালবেলায় নজর ইত্তেফাকে আমি যে নিউজটা দেখলাম যে আপনার বাবার সাথে মানে কি হয়েছিল তখনকার, বা একটা ভাই এই সাক্ষাৎকারটা যে দিছে, সে একটা পয়েন্ট ধরেন, সে বলছে 2005 সালে আমাকে গ্রাম ছাড়া হয়েছে। আমি গত 2 বছর আগেও, মানে গত বছর আমি গ্রামে যে কম্বল দিছি, 1000 কম্বল দিছি গ্রামের মানুষকে, ওইটা বাদ দিলাম, কম্বলের কথা নাই আনি। আমি ঢাকা আসছি 2001 সালে,
2001 সাল থেকে স্ট্রাগল শুরু করছি, তাহলে 2004 সালে আমি চন্দ্রকোনা নার্সিং করতে গেছি, তখন আমি আমার আব্বাকে কেমনে মারলাম আর কেমনে তারা এই তথ্যটা সাল হিসেবে করে বললো। তাহলে কি এই তথ্যটা কি পুরাই মিথ্যা? আমি আপনাকে বলি, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করতে বড় বড় এলিগেশন দরকার নাই, কিছু কিছু এলিগেশন বাইরে বাপেরে মারছে মায়েরে মারছে সহজ, মানুষ পাবলিক বেশি খাবে, তারপরে যৌন হয়রানি আনবেন। আমি আমার এইগুলি বললে শব্দটা ছোট, কিন্তু এলিগেশন আনা বড় এবং মানুষ খায় খুব তাড়াতাড়ি। তাহলে আপনার এই বিষয়টা কি আপনি চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছেন? দেশবাসী কি আপনাকে বিশ্বাস করতে পারবে না প্রশাসন এটা? আমি তো ব্যাক করবই ভাই ইনশাল্লাহ। আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমরা যতই নিউজ হোক নেগেটিভপনা হোক যত কিছুই হোক, একটা সময় তো সত্যতা আসবেই। যদি আসে আমি তো কাম ব্যাক করবই। সবচেয়ে বড় তদন্ত কারা করবে? প্রশাসন করবে। জি, দেশের প্রশাসন যারা আছে, আইন আছে, বিচার আছে, তারা যাচাই বাছাই করুক, দেখুক, তারপরে তারা যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলেই আমি দোষী, এর আগে আমি দোষী না। করে না করতে পারবে এরকম আপনার একটা আত্মবিশ্বাস আছে না? তারা যদি দোষী সাব্যস্ত করতে পারে, হ্যাঁ, করতে পারে। ভুল করে থাকেন বা অন্যায়, আমি তো ভুল অন্যায় করি নাই, আমি তো তাদের প্রতি আস্থা আছে আমার, আমি তাদের প্রতি আস্থা আছে। বাংলাদেশের প্রশাসন তদন্ত করে দেখার পরে যদি তারা দোষী সাব্যস্ত করে যে আমি দোষী, তাহলে তো আমি দোষী। আর তারা যদি বলে ক্লিয়ারেন্স দেয় না, মিল্টন সমদ্দারের কাছে কোনো ওটি নাই, কোনো কিডনি ট্রান্সফার করে নাই, কোনো অর্থনৈতিক বেহিসাব নাই, তাহলে তো আমি সেফ জোনে এসে করছি। আপনার ফাউন্ডেশনে প্রতি 2 বছর পর পর হালনাগাদ বা যে একটা নির্বাচন করা লাগে বা এরকম কোনো কিছু, কিন্তু আপনার এটা দীর্ঘদিন যাবত ওই আপনার যে কমিটি ছিল ওইটাই, কোনো চেঞ্জ নাই, কোনো কিছু নেই। এখন আমার এটার কারণ হলো কি, আমি আপনাকে বলি, আমরা এটা সবাই জানে, আমার সহকর্মী আছে যারা আমার কমিটিতে যারা আছে সবাই জানে, দাদা একা একা শুরু করছে, কষ্ট করে শুরু করছে, দাদা চালাচ্ছে এবং দাদা ভালো চালাচ্ছে, যার জন্য কেউ স্বেচ্ছায় দায়িত্ব নেয় নেয়। আমিও, এবং প্রতি বছরই যখন নির্বাচন হয় বা ভোট হয় প্রতি 2 বছর পর পর, তারা আমাকে দাদা আপনিই থাকেন, এবং নির্বাচনের ডকুমেন্ট ওইভাবেই তৈরি করা হয়, ওইভাবেই ওরা ভোট দেয়, দিয়ে আমাকেই রাখতে চায়। ওরা যদি আমার কমিটির সদস্যরা যদি মনে করে আমাকে সরাই দিয়া তারা ভালোভাবে চালাবে, আমার অসুবিধা নাই ভাই। আচ্ছা, আপনি কি তাহলে মনে করতেছেন যে এই যে মিথ্যা প্রচারের কারণে আপনার প্রতিষ্ঠানের উপরে খুব হইতেছে ভাই? আমারে যারা দান খরচ করছে, দেশবাসীকে কি মেসেজটা দিবেন? যে আমি সকল কাছে অনুরোধ করতে চাই, আপনি শুভাকাঙ্ক্ষী এবং কি আপনাদের প্রতিষ্ঠানে যারা দান করে তাদের উদ্দেশ্যে কি বলতেছেন আজকে? আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম বন্ধু প্রিয়জন, আমার সাংবাদিক, আমারে যারা এতদিন 10 বছর ধরে যারা আমারে নিয়ে ভালো নিউজ করছে, তাদের কাছে কৃতজ্ঞতা বোধ থেকেই বলছি। একই সাথে প্রশাসন যারা আছে সকলকে বলতে চাই, আপনারা সত্যটা জানুন, সত্যটা জেনে সত্যটা উন্মোচন হওয়ার পরে আপনারা আমাকে একটা শাস্তি দেন। এর আগেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে গালাগালি করে ঘুরে ফেলতেছে। আসলে সত্য তো আমি যতই অস্বীকার করি যে আমি করি নাই বলতেছি, যদি করে থাকি সেই সত্য তো আসবে, আজ হোক 10 দিন পরে হোক, আসবে না? আসবে। তো সেই সময়টা বন্ধু একটু অপেক্ষা করার অনুরোধ করতেছি। আচ্ছা আচ্ছা। আর এটা যদি সত্য মিথ্যা যেটাই এই হোক, যদি আমার পক্ষেও রায় আসে, আমি যদি সঠিকও হই, আমি কারো বিরুদ্ধে এই সমাধান হয়ে যাওয়ার পরে আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না, কোনো মামলা মোকদ্দমা করবো না, কোনো কোর্ট কাছারি করবো না। কারণ আমার সেই সময় নাই, এবং কাউকে দৌড়াইতে হইলে ধাওয়াইতে হইলে আমারও দৌড়াইতে হবে, সেই সময়টুকু নাই, সেই অর্থ আমার কাছে নাই। যার জন্য আমি যদি প্রশাসন যদি আমারে দেয়, ছাড় দেয়, মানে প্রশাসন যদি আমাকে নির্দোষ সার্টিফিকেট দেয়, তাহলে আমি আবার দ্রুত কাজে ব্যাক করবো। আচ্ছা, এখন এই যে অনেক কমেন্ট বক্সে অনেক কিছু দেখি আমরা, সেখানে একটা কমন প্রশ্ন আসে যে মিল্টন, মানে আপনি যদি যখন দুনিয়া থেকে, যেহেতু মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই যে 10 যে আর্থিক সহযোগিতা, আপনি যে মানবিক যে জিনিসটা আশ্রমটা খুলে রেখেছেন, আপনার এটার পরে আসলে এটা কি এটার ভবিষ্যৎ আমার চাওয়া, আমার নিজস্ব ব্যক্তিগত মানে চাওয়াটা হলো, বা আমার প্রত্যাশা হলো, আমার একটা ছেলে আছে রাতুল, এবং আমার একটা মেয়ে আছে তৈয়বা, যারা আশ্রিত হিসেবে আছে, ছোট, ওরা আমার রাস্তা থেকে তুলে এনে আমরা মানুষ করতেছি আমাদের সন্তান হিসেবে। ওরা ছাড়াও আরো আমার 40-45টা বাচ্চা আছে, এরপরও আরো বাচ্চা আসবে। তো মূলত আমি রাতুলকে ওইভাবে তৈরি করা হইতেছে যে আমার প্রতিষ্ঠান, ওর বাবার প্রতিষ্ঠানের যাওয়ার পরে, বাবা চলে যাওয়ার পরে রাতুল চালাবে। আচ্ছা, সে তো এখনো ছোট, মানে আমি বলতেছি ইনস্ট্যান্ট যদি কোনো দুর্ঘটনা ঘটে এই ক্ষেত্রে দায়িত্বটা নেবে কি? বাংলাদেশে সবাই চালাবে, বাংলাদেশে সবাই চালাবে। হ্যাঁ,
তাই মূল দায়িত্ব তো একজন থাকতে হবে। আপনি যেমন মূল দায়িত্বে থেকে সবকিছু পরিচালনা তখন করছেন। প্রশাসন যাকে বসাই দেবে সে বসবে। কোন প্রশাসন? কমিটির আশ্রম, সিদ্ধান্ত হইতে হ্যাঁ। পারে, কমিটির সিদ্ধান্ত হইতে পারে, অথবা যদি সরকার চায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় চায়, যারে বসাবে সে চালাবে।